আসসালামু আলাইকুম, স্বাগত আজকে জাগো টিভিতে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তোলপাড়, ন্যাটো স্টাইলে পাকিস্তান সৌদির মুসলিম প্রতিরক্ষা জোটে যুক্ত হতে যাচ্ছে তুরস্ক। বাংলাদেশের আকাশ রক্ষায় পাকিস্তানি যুদ্ধবিমান, কেন ঘুম হারাম দিল্লির। চীন বাংলাদেশের গতিবিধি রুখতে নতুন যে নৌ ঘাঁটি গড়ছে ভারত। হিজাবি নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে, ওয়াইসি সাহসী বক্তব্যে তীব্র সমালোচনা করল বিজেপি। ইরানে ভেনেজুয়েলা ধাঁচের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। ওরেশনিক ঠেকানোর ক্ষমতা দুনিয়ার কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই, হুঁশিয়ারি দিলেন পুতিন। ইরানে বিক্ষোভে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন রেজা পাহলভি। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছে তুরস্ক। বিশ্লেষকদের ধারণা, এই উদ্যোগ বাস্তবে রূপ পেলে মধ্যপ্রাচ্য উপসাগরীয় অঞ্চলে, বিশেষ করে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে একটি নতুন সামরিক জোটের সূচনা হতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা ইতোমধ্যেই বেশ অগ্রসর হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। একই সঙ্গে আঙ্কারা ও রিয়াদের সাথে ইসলামাবাদের প্রতিরক্ষা সম্পর্ক ক্রমেই জোরদার হচ্ছে। এদিকে পাকিস্তান আফ্রিকার দেশ সুদানের সেনাবাহিনীর সাথে বড় অঙ্কের অস্ত্র সরবরাহ চুক্তির দ্বার প্রান্তে। সুদানের সরকারি বাহিনী বর্তমানে সৌদি আরব ও তুরস্কের সমর্থন পুষ্ট এবং তারা সংযুক্ত আরব আমিরাত সমর্থিত আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের সাথে সংঘাতে লিপ্ত। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে যদি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, তবে তা তিনটি প্রভাবশালী মুসলিম দেশের কৌশলগত সক্ষমতাকে একত্র করবে। সৌদি আরব বিশ্বের একমাত্র G20 সদস্য রাষ্ট্র এবং দুই পবিত্র নগরীর অধিকারী দেশ। পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির অধিকারী। এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে অবস্থান করা তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে বড় অস্ত্র উৎপাদক ও রপ্তানিকারক হিসেবে আত্মপ্রকাশ করেছে। ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে সিরিয়া ও লিবিয়ার দেশটির সক্রিয় সামরিক উপস্থিতি আন্তর্জাতিকভাবেই আলোচিত। একই পথে হাঁটছে পাকিস্তানও, যা অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রতিরক্ষা শিল্পকে আয়ের উৎসে পরিণত করতে চাইছে। ঐতিহাসিকভাবে পাকিস্তানের সাথে সৌদি আরব ও তুরস্ক দুই দেশেরই ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও আঙ্কারা ও রিয়াদের মধ্যে অতীতে মতানৈক্য ছিল। আরব বসন্তের সময় রাজনৈতিক অবস্থান নিয়ে তাদের দূরত্ব তৈরি হয়। তবে সময়ের সাথে সাথে আঞ্চলিক বাস্তবতা বদলেছে এবং সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। গাজা যুদ্ধ, সিরিয়া পরিস্থিতি এবং লেবানন ও ইরানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ তুরস্ক ও সৌদি আরবকে নতুন করে কাছাকাছি এনেছে। সিরিয়ার বর্তমান সরকারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নে দুই দেশের নেতৃত্ব একই অবস্থান নিয়েছে। সুদানের গৃহযুদ্ধ, ইয়েমেন পরিস্থিতিতেও আঞ্চলিক মিত্রতা সমীকরণ পরিবর্তন এসেছে। সৌদি আরব ও ইউএইর মধ্যে সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই তুরস্ক, সৌদি, পাকিস্তান সম্ভাব্য প্রতিরক্ষা জোট মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বাংলাদেশের আকাশ রক্ষায় পাকিস্তানি যুদ্ধবিমান, ঘুম হারাম দিল্লির। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে। গত 6 জানুয়ারি ইসলামাবাদে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর সাথে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস ISPR এর পক্ষ থেকে জানানো হয়, এই বৈঠকে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি, চীনের সহযোগিতায় JF-17 থান্ডার মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশের এই সম্ভাব্য সামরিক পদক্ষেপ এবং পাকিস্তানের সাথে বাড়তে থাকা প্রতিরক্ষা সম্পর্ক দিল্লির নীতি নির্ধারকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছে, তারা এই পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে। বাংলাদেশের পাক যুদ্ধ বিমান ক্রয়ের খবরে আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে নয়াদিল্লি। ভারতের দীর্ঘদিনের উদ্বেগের বিষয় হলো তার পূর্ব এবং পশ্চিম উভয় সীমান্তেই প্রতিকূল পরিবেশ। দিল্লির দাসী ফ্যাসিস্ট হাসিনার আমলে এতদিন ভারত সবসময় বাংলাদেশকে একতরফাভাবে তার বিশ্বস্ত কৌশলগত অংশীদার হিসেবে দেখে এসেছে। কিন্তু বাংলাদেশ যদি পাকিস্তানের তৈরি যুদ্ধবিমান ক্রয় করে এবং পাকিস্তানের সাথে গভীর সামরিক সহযোগিতায় লিপ্ত হয়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যাকে চিকেন স্নেক বলা হয়, নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে ভারত মনে করছে। অন্যদিকে JF-17 থান্ডার মূলত পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি। ভারত মনে করে এই যুদ্ধবিমান ক্রয়ের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় চীনের প্রযুক্তিগত আধিপত্য আরো বাড়বে। ভারতের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তান যদি বাংলাদেশের সামরিক আধুনিকায়নে প্রধান ভূমিকা পালন করে, তবে তা দিল্লির জন্য কৌশলগত মাথা ব্যথারও কারণ হবে।
2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের এক সংক্ষিপ্ত কিন্তু তীব্র আকাশযুদ্ধ সংঘটিত হয়। পাকিস্তানের দাবি, তাদের JF-17 এবং J-10C বিমানগুলো ভারতীয় বিমান বাহিনীর তুলনায় উন্নত পারফরমেন্স দেখিয়েছে। এই জেটগুলো ব্যবহার করে ভারতের বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফাল ভূপাতিত করে পাক বিমান বাহিনী। তাই বর্তমানে পাকিস্তান বিশ্ববাজারে JF-17-কে কমব্যাট প্রুভেন বা যুদ্ধে পরীক্ষিত বিমান হিসেবে প্রচার করছে। বাংলাদেশের মধ্যে প্রতিবেশী রাষ্ট্র যদি এই বিমান কেনে, তবে তা ভারতের আকাশ প্রতিরক্ষা কৌশলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। চীন বাংলাদেশের গতিবিধি রুখতে নতুন যে নৌঘাঁটি গড়ছে ভারত, বঙ্গোপসাগরে চীনের ক্রমবর্ধমান নৌতৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানের সাথে পরিবর্তিত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের হলদিয়ায় নতুন একটি ঘাঁটি গড়তে চলেছে ভারতীয় নৌবাহিনী। উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে ভারতের সামুদ্রিক উপস্থিতি আরও শক্তিশালী করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। এটি একটি নৌ ডিটাচমেন্ট হিসেবে কাজ করবে, যেখানে মূলত ছোট যুদ্ধ জাহাজ মোতায়েন করা হবে। ভারতের শীর্ষ প্রতিরক্ষা সূত্র ইন্ডিয়া টুডেকে এই তথ্য জানিয়েছে। ভারতীয় গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, হলদিয়া ডক কমপ্লেক্সের বর্তমান পরিকাঠামো ব্যবহার করেই এই ঘাঁটিটি চালু করা হবে, যার ফলে দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে। প্রাথমিক পর্যায়ে এখানে একটি বিশেষ জেটি এবং উপকূলীয় সহায়তা কেন্দ্র নির্মাণ করা হবে। ঘন্টায় 40 থেকে 45 নটিক্যাল বেগে ছুটতে সক্ষম এই জাহাজগুলো দ্রুততম সময়ে সামুদ্রিক অভিযানে অংশ নিতে পারে। এই যুদ্ধ জাহাজগুলো CRN-91 গান এবং নাগাস্ত্রোর মতো আধুনিক মারণাস্ত্র সিস্টেমে সজ্জিত থাকবে। বিশেষজ্ঞদের মতে, উত্তর বঙ্গোপসাগরে এই পদক্ষেপের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনা নৌবাহিনীর আনাগোনা ক্রমেই বাড়ছে। সমুদ্রপথে বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান বন্ধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হিজাবি নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে, ওয়াইসির সাহসী বক্তব্যের তীব্র সমালোচনায় বিজেপি। ভবিষ্যতে কোনো একদিন হিজাব পরা এক মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবে বলে মন্তব্য করেছেন দেশটির অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ও সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। তার এই বক্তব্যের সমালোচনা করেছে বিজেপি। ওয়াইসি মনে করেন, মুসলিমদের ওপর দমন নিপীড়ন চালাচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। কট্টর হিন্দুত্ববাদী দলটি মুসলিম নারীদের হিজাব পরতে বাধা দিচ্ছে বলেও হায়দ্রাবাদের সাংসদের অভিযোগ। এর প্রেক্ষিতে শুক্রবার ওয়াইসি এসব কথা বলেন। মহারাষ্ট্রের সোলাপুরে মুসলিম অধ্যুষিত এলাকায় ভোট প্রচারে গিয়ে ওয়াইসি বলেন, এটা পাকিস্তান নয়, এখানে ঘৃণার কোনো জায়গা নেই। তার আশা, বিজেপির এই ঘৃণার রাজনীতি বেশি দিন টিকবে না। ওয়াইসি অভিযোগ করেন, বিজেপির বর্তমান সরকার মুসলিম মহিলাদের হিজাব পরতে দেয় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের ক্ষমতায়নের কথা বলেন, বেটি বাঁচাও বেটি পাড়াও এর প্রচার করেন, 3 তালাক নিষিদ্ধ করেন, অথচ মুসলিম মহিলাদের সম্ভ্রম রক্ষার বিরোধী। ওয়াইসি বলেন, যে হিজাবকে বিজেপি ঘৃণা করে সেই হিজাব পরা মহিলাই একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন। ভারতের সংবিধান সেটার অনুমোদন দেয়। এই দেশে বাবা সাহেবের সংবিধান একজন হিজাব পরা মহিলাকে মেয়র, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার অনুমতি দেয়। আমার আশা, একদিন হিজাব পরা মহিলাই দেশের প্রধানমন্ত্রী হবেন। ভবিষ্যতে সেই দিন আসবে। তবে ওয়াইসির এই কথাগুলো নিয়ে সতর্ক অবস্থানে বিজেপি। যদিও দলটির একাংশের দাবি এটি সেফ ভোট টানার জন্য বলেছেন ওয়াইসি। তবে এটিকে গাজওয়াতুল হিন্দ এর অঙ্কুর রূপ হিসেবে দেখছে বিজেপি। সূত্র টাইমস অফ ইন্ডিয়ার। ইরানের বিরুদ্ধে চালানো ভেনেজুয়েলা ধাঁচের ষড়যন্ত্র সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির। বৈরুতে সফরকালে লেবানিজ টিভি আল মানাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। জানিয়েছেন, তেহরান সহ দেশের বিভিন্ন শহরে সাম্প্রতিক অস্থিরতায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ভূমিকা ছিল, যা ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 2025 সালের জুনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের 12 দিনের যুদ্ধের সময় শত্রুপক্ষ ভেবেছিল 3 দিনেই তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে, কিন্তু তা সম্ভব হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল পরিকল্পনা উপসাগরীয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য হুমকি সৃষ্টিকারী। তবে লেবানন ও ইরানের মতো দেশগুলো শক্ত প্রতিরোধ দেখিয়েছে। আরাগচি জানিয়েছেন, নিষেধাজ্ঞা ও সমস্যার পরও ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও প্রতিরক্ষা সক্ষমতা দৃঢ়। তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য সদিচ্ছা নিয়ে এখনো সঠিকভাবে নিশ্চিত নন, তবে তেহরান পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে মর্যাদাপূর্ণ চুক্তির জন্য প্রস্তুত। ওরেশনিক ঠেকানোর ক্ষমতা দুনিয়ার কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই, হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার পররাষ্ট্র বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক বিশেষ রাষ্ট্রপতি দূত কিরিল দিমিত্রিয়েভ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতা কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। সাবেক টুইটার বা বর্তমান এক্সে দেয়া একটি পোস্টে দিমিত্রিয়েভ লিখেছেন, কাজা কালস খুব বেশি জ্ঞানী নন, তবুও তার এটুকু জানা উচিত যে ম্যাক 10
শব্দের চেয়ে 10 গুণ দ্রুত গতির ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর নয়। রুশ সশস্ত্র বাহিনীর ওরেশনিক হামলা নিয়ে কালাসের মন্তব্যের জবাবে তিনি কথা বলেন। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর তারা বড় ধরনের হামলা চালিয়েছে। এই হামলায় ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ব্যবহার করা হয়। মন্ত্রণালয় জানায়, গত ডিসেম্বর ইউক্রেন কর্তৃক নগরোদ অঞ্চলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, অভিযানের লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য হামলার ঘটনায় রাশিয়া ইইউ সম্পর্কে টানাপোড়েন আরও তীব্র হতে পারে। সূত্র জানায় ইতার-তাস। ইরানের প্রয়াত শাহে নির্বাসিত পুত্র রেজা পাহলভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি ট্রাম্পকে ইসলামী প্রজাতন্ত্রে চলমান বিক্ষোভকারীদের পাশে থাকার অনুরোধ করেছেন। সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক পোস্টে ওয়াশিংটনে বসবাসকারী পাহলভি লিখেছেন, মিস্টার প্রেসিডেন্ট, এটি আপনার দৃষ্টি, সমর্থন ও পদক্ষেপের জন্য একটি জরুরি ও তাৎক্ষণিক আহ্বান। অনুগ্রহ করে ইরানের জনগণকে সহায়তা করতে হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। তিনি হস্তক্ষেপের ধরন সম্পর্কে স্পষ্টভাবে কিছু উল্লেখ করেননি। তবে পোস্টে তিনি জানিয়েছেন, তিনি ইরানের জনগণকে তাদের স্বাধীনতার জন্য রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন এবং নিরাপত্তা বাহিনীর উপর চাপ সৃষ্টি করতে বলেছেন। পাহলভি লিখেছেন, গতরাতে তারা রাস্তায় নেমেছে এবং এই অপরাধী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আপনার হুমকি তাদের সন্ত্রাসীদেরও কিছুটা দমিয়ে রেখেছে। সময় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 ঘন্টার মধ্যেই মানুষ আবারও রাস্তায় নামবে। আমি আপনাকে সহায়তার জন্য অনুরোধ করছি। ইরান জুড়ে বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ছে। গত মাসে তেহরানে শুরু হওয়া আন্দোলনে ইতোমধ্যে দেশের 31 প্রদেশের বিভিন্ন এলাকায় পৌঁছেছে। চলমান বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানে এক রাতের মধ্যে 200 জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে টাইম ম্যাগাজিন। রেজা পাহলভির আহ্বানে এই মুহূর্তে আন্তর্জাতিক মহল দৃষ্টি আকর্ষণ করছে, কারণ ইরানের অস্থিতিশীল পরিস্থিতিতে বিদেশি হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ রয়েছে। বিক্ষোভের তীব্রতা এবং মৃত্যুর সংখ্যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। তথ্যসূত্র জানায় গালফ নিউজ। এরই সাথে শেষ করব আজকের জাগো টিভির আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তোলপাড়, ন্যাটো স্টাইলে পাকিস্তান সৌদির মুসলিম প্রতিরক্ষা জোটে যুক্ত হতে যাচ্ছে তুরস্ক। বাংলাদেশের আকাশ রক্ষায় পাকিস্তানি যুদ্ধবিমান, কেন ঘুম হারাম দিল্লির। চীন বাংলাদেশের গতিবিধি রুখতে নতুন যে নৌ ঘাঁটি গড়ছে ভারত। হিজাবি নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে, ওয়াইসি সাহসী বক্তব্যে তীব্র সমালোচনা করল বিজেপি। ইরানে ভেনেজুয়েলা ধাঁচের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। ওরেশনিক ঠেকানোর ক্ষমতা দুনিয়ার কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই, হুঁশিয়ারি দিলেন পুতিন। ইরানে বিক্ষোভে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন রেজা পাহলভি। এই ছিল আজকে জাগো টিভিতে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।